আমার মায়ের নাম ছিল সুমনা দেবী। সুমনা দেবীর বয়স তখন ৪৫-এর কাছাকাছি। তার শরীরে এখনও সেই সৌন্দর্যের আভা ছিল যা সময়ের সাথে সাথে আরও গভীর, আরও পরিণত হয়ে উঠেছিল। চুলে কিছু রূপালি ছোঁয়া লেগেছিল, কিন্তু চোখ দুটো এখনও সেই আগের মতোই গভীর ও আকর্ষক। তিনি একা থাকতেন তার ছেলে অর্ণবের সাথে। অর্ণবের বয়স তখন ২৭। সে একটা ছোট কোম্পানিতে চাকরি করত, দিনের বেশিরভাগ সময় বাইরে কাটাত। কিন্তু বাড়ি ফিরলেই সুমনা দেবীর চোখে একটা অদ্ভুত স্বস্তি ফুটে উঠত। তাদের বাড়িটা ছিল শহরের একটা নিরিবিলি পাড়ায়। পুরনো দোতলা বাড়ি, নিচের তলায় বসার ঘর, রান্নাঘর আর ছোট একটা বারান্দা। উপরে দুটো শোবার ঘর। একটা সুমনা দেবীর, অন্যটা অর্ণবের। বাড়ির চারপাশে বড় বড় গাছ, যার পাতায় বাতাস বয়ে গেলে একটা মৃদু শব্দ হতো। রাত হলে সেই শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠত। সুমনা দেবী সেই শব্দ শুনতে শুনতে অনেক রাত পর্যন্ত জেগে থাকতেন। অর্ণব ছোটবেলা থেকেই খুব শান্ত ছিল। বাবা চলে যাওয়ার পর সে আরও বেশি করে মায়ের কাছে আসত। সুমনা দেবী একা সব সামলাতেন। স্বামীর মৃত্যুর পর তিনি কখনো অন্য কাউকে চাননি। শুধু অর্ণবকে নিয়েই তার জগৎ। কিন্তু সময় যত গড়িয়েছে, অর্ণব বড় হয়েছে, সুমনা দেবীর মনে একটা অদ্ভুত খালি জায়গা তৈরি হয়েছে। সে খালি জায়গাটা কখনো কখনো তাকে অস্থির করে তুলত। সেদিনও বিকেল হয়ে এসেছিল। অর্ণব অফিস থেকে ফিরল। সুমনা দেবী রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলেন। তার পরনে হালকা সাদা শাড়ি, চুল খোলা। অর্ণব দরজায় দাঁড়িয়ে মায়ের দিকে তাকাল। সেই মুহূর্তে তার চোখে কি যেন একটা চলে গেল। সুমনা দেবী ঘুরে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। অর্ণব তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। মা, চা বানাচ্ছ? অর্ণবের গলায় স্বাভাবিকতা ফোটানোর চেষ্টা। হ্যাঁ, তোর জন্যই। হাতমুখ ধুয়ে আয়েগি সুমনা দেবী হাসলেন। কিন্তু সেই হাসিতে একটা অস্বস্তি ছিল। কয়েক সেকেন্ডের সেই চোখাচোখিতে তার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। তিনি নিজেকে বোঝালেন, এটা কিছু না। শুধু ছেলের ফিরে আসার আনন্দ। রাতে খাওয়া দাওয়ার পর দুজনে বসার ঘরে টিভি দেখছিল। অর্ণব সোফায় হেলান দিয়ে বসেছিল, সুমনা দেবী তার পাশে। দূরত্ব খুব কম নয়, কিন্তু রাতের নীরবতায় সেই দূরত্বটাও যেন অস্বস্তিকর লাগছিল। টিভিতে একটা পুরনো সিনেমা চলছিল। গল্পটা মাছেলের সম্পর্ক নিয়ে। সুমনা দেবী চোখ সরিয়ে নিলেন। অর্ণব লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। রাত বাড়তে থাকল। সুমনা দেবী নিজের ঘরে চলে গেলেন। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে তিনি চোখ বন্ধ করলেন। কিন্তু ঘুম আসছিল না। মনে পড়ছিল অর্ণবের সেই চোখ। সেই চোখে কি ছিল? স্নেহ? নাকি আর কিছু? তিনি নিজের মনকে ধমক দিলেন। কি যে ভাবছি! ও তো আমার ছেলে, কিন্তু সেই চিন্তাটা ফিরে ফিরে আসছিল। তার শরীরটা অজান্তেই একটু কেঁপে উঠল। তিনি চাদরটা টেনে নিলেন। ঘরের বাইরে বাতাসের শব্দ আরও জোরে লাগছিল। অর্ণবও তার ঘরে শুয়েছিল। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বিছানায়। সে মায়ের কথা ভাবছিল। সুমনা দেবীর হাসি, তার চুলের গন্ধ, যেটা সে ছোটবেলায় শুকে শুকে ঘুমাত। আজকাল সেই গন্ধটা যেন অন্যরকম লাগে। একটা উষ্ণতা, একটা পরিচিত স্বাদ। সে চোখ বন্ধ করে মাকে কল্পনা করল, রান্নাঘরে দাঁড়িয়ে, শাড়ির আঁচলটা কাঁধে ফেলে। তার হৃদস্পন্দন বেড়ে গেল। না, এটা ঠিক না। সে উঠে বসল। জল খেল। কিন্তু ঘুম আর আসছিল না। পরের দিন সকালে সুমনা দেবী উঠে রান্না করতে গেলেন। অর্ণব নিচে নেমে এসে মায়ের পিছনে দাঁড়াল। মা, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরব? তার গলা কাছে থেকে এল। সুমনা দেবী ঘুরে তাকালেন। চোখাচোখি হতেই দুজনেরই চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। সুমনা দেবী প্রথম চোখ সরালেন। ঠিক আছে। তোর খাবার গরম করে রাখবু। দিনটা কেটে গেল। অর্ণব অফিসে বসে বসে মায়ের কথা ভাবছিল। তার মনে হচ্ছিল সুমনা দেবী শুধু মা নয়, একজন নারীও। সেই চিন্তাটা তাকে অস্বস্তিতে ফেলছিল। সে নিজেকে বোঝাচ্ছিল, এটা স্বাভাবিক। মাছেলের সম্পর্ক তো এরকমই হয়। কিন্তু গভীরে কোথাও একটা নিষিদ্ধ স্পর্শের ইচ্ছা জেগে উঠছিল। সে সেটা চেপে রাখছিল। সন্ধ্যায় অর্ণব ফিরল। সুমনা দেবী বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে সূর্য ডুবছিল। লাল আলোয় তার মুখটা আরও সুন্দর লাগছিল। অর্ণব কাছে এসে দাঁড়াল। মা, কি ভাবছ? কিছু না রে। শুধু তোর কথা। সুমনা দেবীর গলায় একটা কোমলতা। তারা দুজনে বারান্দায় বসে গল্প করল।
ছোটবেলার কথা, অর্ণবের বাবার কথা, সুমনা দেবীর একাকিত্বের কথা। কথা বলতে বলতে সুমনা দেবীর চোখে জল চলে এল। অর্ণব তার হাতটা ধরতে গিয়েও থেমে গেল। প্রথম চ্যাপ্টারে কোনো স্পর্শ নয়, শুধু কথা। কিন্তু সেই কথার মধ্যে দিয়ে একটা অদৃশ্য সুতো বাঁধা হচ্ছিল। রাতে আবার একা ঘরে সুমনা দেবী বিছানায় শুয়ে ছেলের মুখটা কল্পনা করছিলেন। তার চড়া কাঁধ, শান্ত চোখ, তার শরীরে একটা অজানা অস্থিরতা। তিনি পাশ ফিরলেন। এটা কি হচ্ছে আমার সাথে, মনে মনে বললেন। কিন্তু চিন্তাটা থামছিল না। অর্ণবের ঘর থেকে একটা মৃদু শব্দ আসছিল। হয়তো সেও জেগে আছে। এভাবে দিন কাটছিল। প্রতিদিন চোখাচোখি হওয়ার মুহূর্তগুলো বাড়ছিল। প্রতিদিন রাতের নীরবতায় নিষিদ্ধ চিন্তার ঢেউ উঠছিল। সুমনা দেবী তার ছেলের শরীরের কথা ভেবে অস্থির হয়ে পড়ছিলেন। অর্ণব মায়ের শাড়ির আঁচলের সুবাস মনে করে কাঁপছিল। কিন্তু কেউ কিছু বলছিল না। শুধু দূরত্ব কমছিল ধীরে ধীরে। একদিন বৃষ্টি পড়ছিল। অর্ণব তাড়াতাড়ি ফিরে এসেছিল। সুমনা দেবী ভিজে যাওয়া ছেলেকে দেখে তাড়াতাড়ি তোয়ালে নিয়ে এলেন। এত ভিজে গেলি কেন, তার গলায় চিন্তা। অর্ণব হাসল। তোমার জন্য তাড়াতাড়ি আসতে গিয়ে কি, সেই কথায় সুমনা দেবীর বুকটা ভারী হয়ে উঠল। তিনি তোয়ালেটা এগিয়ে দিলেন, কিন্তু ছুলেন না। শুধু চোখ দিয়ে দেখলেন। রাতে বৃষ্টির শব্দে ঘুম ভাঙল সুমনা দেবীর। তিনি উঠে জানালার কাছে গেলেন। অর্ণবের ঘরের দরজা খোলা ছিল। তিনি চুপ করে দাঁড়িয়ে দেখলেন। অর্ণব বিছানায় শুয়েছিল, চোখ খোলা। চোখাচোখি হল। দুজনেই চুপ করে রইল। বৃষ্টির শব্দের মাঝে সেই নীরবতা যেন অনেক কথা বলছিল। সুমনা দেবী ফিরে এলেন নিজের ঘরে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এইভাবে ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে একটা নতুন আবেগ জন্ম নিচ্ছিল। নিষিদ্ধ, কিন্তু অস্বীকার করা যাচ্ছিল না। সুমনা দেবী নিজের মনের চিন্তা লুকিয়ে রাখছিলেন, কিন্তু চোখে সেটা ফুটে উঠছিল। অর্ণবও একই অবস্থা। রাতের অন্ধকারে তাদের চিন্তা একে অপরের দিকে এগোচ্ছিল। বৃষ্টির পরের দিন সকালটা ছিল অদ্ভুত শান্ত। আকাশ পরিষ্কার, কিন্তু বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ মিশেছিল। সুমনা দেবী জানালা খুলে দাঁড়িয়েছিলেন। রাতের সেই চোখাচোখির কথা মনে পড়তেই তার গালে একটা হালকা লাল আভা ছড়িয়ে পড়ল। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এসব শুধু মায়ের মনের ভুল। অর্ণব তার ছেলে, তার সবকিছু। কিন্তু মনের গভীরে একটা ছোট্ট স্বর বলছিল, হয়তো এটা শুধু মায়ের ভালোবাসা নয়, হয়তো আরও কিছু। সেই চিন্তায় তিনি অস্থির হয়ে উঠলেন। রান্নাঘরে গিয়ে তিনি চা বানাতে শুরু করলেন। হাতের কাজে মন বসাতে চাইছিলেন, কিন্তু প্রতিটা মুহূর্তে অর্ণবের মুখটা ভেসে উঠছিল। তার শান্ত চোখ, তার হাসি, তার কণ্ঠস্বর। সুমনা দেবী চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি কি করছি? এটা তো ঠিক না। ও আমার ছেলে, কিন্তু শরীরের ভিতরে একটা অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। তিনি চায়ের কাপ নিয়ে বসার ঘরে গেলেন। অর্ণব নিচে নেমে এল। চুল ভেজা, চোখে ঘুমের ছাপ। সে মায়ের দিকে তাকাল। মা, ভালো ঘুম হয়েছে? তার প্রশ্নটা সাধারণ, কিন্তু সুমনা দেবীর কানে সেটা অন্যরকম লাগল। হ্যাঁ রে, তুই? সুমনা দেবী চোখ নামিয়ে চা এগিয়ে দিলেন। তাদের আঙুল ছুঁয়ে গেল না, কিন্তু দূরত্বটা যেন কমে আসছিল। অর্ণব চা খেতে খেতে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। সুমনা দেবীর শাড়ির কুচি, তার হাতের নড়াচড়া, সবকিছু যেন নতুন করে দেখছিল সে। রাতে সে অনেকক্ষণ জেগেছিল। মায়ের কথা ভেবে তার শরীরের সেই পরিচিত উপস্থিতি মনে করে। একটা নিষিদ্ধ চিন্তা তার মাথায় ঘুরছিল, মা যদি তার কাছে আরও কাছে আসে? সে মাথা ঝাঁকিয়ে চিন্তাটা সরিয়ে দিল। দিনটা কাটল ধীরে। অর্ণব অফিসে গেল। সুমনা দেবী বাড়িতে একা। তিনি ঘর গোছাতে গিয়ে অর্ণবের ঘরে ঢুকলেন। বিছানার চাদরটা ঠিক করতে গিয়ে তার শরীরের গন্ধটা পেলেন। সেই গন্ধে তার মনটা অস্থির হয়ে উঠল। তিনি বিছানায় বসে পড়লেন। হাত দিয়ে চাদরটা স্পর্শ করলেন। অর্ণব মনে মনে ফিসফিস করে বললেন। তার চোখে জল চলে এল। একদিকে মাতৃত্বের ভালোবাসা, অন্যদিকে একটা অজানা আকর্ষণ। তিনি নিজেকে ধিক্কার দিলেন, কিন্তু উঠতে পারলেন না। অনেকক্ষণ বসে রইলেন সেখানে। বিকেলে অর্ণব ফিরল। তার মুখে ক্লান্তি। সুমনা দেবী তাকে দেখে হাসলেন। ক্লান্ত লাগছে? চা খাবি? হ্যাঁ মা গো। অর্ণব সোফায় বসল। সুমনা দেবী চা নিয়ে এসে তার পাশে বসলেন। দূরত্ব একটু কম।
তারা কথা বলছিল দৈনন্দিন বিষয় নিয়ে। কিন্তু কথার ফাঁকে ফাঁকে চোকাচোকি হচ্ছিল। প্রতিবার চোকাচোকি হলে একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল। সুমনা দেবী অনুভব করছিলেন তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। অর্ণবও একই। তার হাতটা একবার মায়ের দিকে এগোতে চাইছিল, কিন্তু সে নিজেকে সামলাল। মা, তুমি একা থাকো সারাদিন। কষ্ট হয় না? অর্ণব জিজ্ঞাসা করল। সুমনা দেবী একটু চুপ করে থেকে বললেন, হয় রে। কিন্তু তোর জন্য অপেক্ষা করি। তোকে দেখলে সব ঠিক হয়ে যায়। কি তার কণ্ঠস্বরে একটা গভীর আবেগ ছিল। অর্ণব তার দিকে তাকিয়ে রইল। সেই তাকানোতে স্নেহের সাথে আরও কিছু মিশেছিল। সুমনা দেবী চোখ সরিয়ে নিলেন। তার গাল লাল হয়ে গিয়েছিল। রাতে খাওয়ার পর তারা আবার বসার ঘরে বসল। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দটা ঘরের নীরবতাকে আরও গভীর করে তুলছিল। সুমনা দেবী একটা বই পড়ছিলেন, অর্ণব তার পাশে মোবাইল দেখছিল। কিন্তু দুজনেরই মন অন্য কোথাও। সুমনা দেবী বইয়ের পাতায় চোখ রেখেও অর্ণবের শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনছিলেন। সেই শব্দটা তার শরীরে একটা অদ্ভুত শিহরণ তুলছিল। তিনি পা ঘষ্টে বসলেন। অর্ণব মায়ের দিকে তাকাল। তার শাড়ির ভাঁজ, তার গলার হালকা রেখা, সবকিছু যেন তাকে টানছিল। সে মনে মনে ভাবল, মা কত সুন্দর। কেন আমি এভাবে ভাবছি? তার মাথায় নিষিদ্ধ চিন্তার ঢেউ উঠছিল। সে উঠে পড়ল। মা, আমি ঘুমাতে যাই। যা রে। শুভরাত্রি। কি? সুমনা দেবীও উঠলেন। দরজার কাছে দাঁড়িয়ে তারা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর অর্ণব উপরে চলে গেল। সুমনা দেবী তার ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন। বিছানায় শুয়ে তিনি অস্থির হয়ে পড়লেন। তার ছেলের শরীরের কথা ভাবছিলেন। তার উচ্চতা, তার শক্ত কাঁধ, তার হাত। একা বিছানায় সেই চিন্তা তাকে গ্রাস করছিল। তিনি পাশ ফিরলেন, চাদর চেপে ধরলেন। শরীরে একটা কাঁপন অনুভব করলেন। এটা বন্ধ করতে হবে, কিন্তু মন শুনছিল না। রাতের নীরবতায় তার অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলছিল। অর্ণব তার ঘরে জানালার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টি পড়ছিল। তার মনে মায়ের উষ্ণতার কথা ঘুরছিল। সেই উষ্ণতা যা সে ছোটবেলায় অনুভব করত, এখন সেটা অন্যরকম মনে হচ্ছিল। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম আসছিল না। তার শরীরে একটা অজানা তাপ ছড়িয়ে পড়ছিল। মায়ের গন্ধটা যেন ঘরে ভাসছিল। সে হাত দিয়ে মাথা চেপে ধরল। নিষিদ্ধ ইচ্ছাটা ধীরে ধীরে তাকে ঘিরে ধরছিল। পরের কয়েকটা দিন এভাবেই কাটল। প্রতিদিন ছোট ছোট মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব কমছিল। একদিন সন্ধ্যায় তারা ছাদে উঠেছিল। আকাশে তারা ফুটছিল। সুমনা দেবী দাঁড়িয়েছিলেন, অর্ণব তার পাশে। তারা কথা বলছিল জীবনের কথা। সুমনা দেবী বললেন, তুই বড় হয়ে গেছিস। এখন আমি আরও একা লাগে গু। অর্ণব বলল, আমি তো আছি মা। সবসময়। কি? তার কণ্ঠস্বরে একটা গভীরতা। সুমনা দেবী তার দিকে তাকালেন। চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। সেই মুহূর্তে তাদের মধ্যে একটা অদৃশ্য স্পার্ক জ্বলে উঠল। সুমনা দেবী চোখ নামিয়ে নিলেন। তার হাত কাঁপছিল। অর্ণব অনুভব করল তার হৃদয়ের দ্রুত স্পন্দন। ফিরে এসে রাতে সুমনা দেবী একা শুয়ে ভাবছিলেন। তার ছেলের সেই তাকানো। সেই চোখে যেন একটা আহ্বান ছিল। তিনি নিজের শরীরের দিকে তাকালেন। অনেকদিন পর নিজেকে নারী হিসেবে অনুভব করছিলেন। সেই অনুভূতি তাকে ভয় পাইয়ে দিচ্ছিল, কিন্তু আকর্ষণও করছিল। অর্ণবের ঘর থেকে হালকা আলোর রেখা আসছিল। তিনি কল্পনা করছিলেন অর্ণব কি করছে। হয়তো সেও জেগে আছে, তার কথা ভাবছে। অর্ণব বিছানায় শুয়ে মায়ের কথা ভাবছিল। তার শরীরের কাছাকাছি হওয়ার ইচ্ছা। সেই ইচ্ছাটা নিষিদ্ধ জেনেও সে থামাতে পারছিল না। রাতের অন্ধকারে তার হাত অজান্তেই একদিকে এগোচ্ছিল, কিন্তু সে থেমে গেল। মা ফিসফিস করে বলল। তার চিন্তায় মায়ের উষ্ণতা, তার নরম উপস্থিতি সব মিশে যাচ্ছিল। এইভাবে দিন যাচ্ছিল। তাদের সম্পর্কের জটিলতা বাড়ছিল। গোপন আকর্ষণ তীব্র হয়ে উঠছিল। সুমনা দেবী তার ছেলের দিকে তাকিয়ে নিজের নিষিদ্ধ চিন্তা লুকিয়ে রাখতে পারছিলেন না। অর্ণবও একই। একাকিত্বের মুহূর্তে তারা নিজেদের ইচ্ছার কাছে হার মানছিল ধীরে ধীরে। কিন্তু এখনও কোনো স্পর্শ নয়। শুধু চোখ, শুধু চিন্তা, শুধু অব্যক্ত আকাঙ্ক্ষা। এক রাতে বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। সুমনা দেবী ডাকলেন, অর্ণব। হ্যাঁ মা, আমি আসছি। অর্ণব মোমবাতি নিয়ে এল। তারা দুজনে বসার ঘরে বসল।
অন্ধকারে মোমবাতির আলোয় তাদের মুখ দেখা যাচ্ছিল। সুমনা দেবীর চোখে একটা নরম আলো। অর্ণব তার দিকে তাকিয়ে রইল। সময় যেন ধীরে চলছিল। বাইরে বৃষ্টি শুরু হল আবার। সেই রাতে তাদের মধ্যে নীরবতা আরও গভীর হয়ে উঠল। নিষিদ্ধ আগুন ধীরে ধীরে তাদের দুজনকেই গ্রাস করছিল। বিদ্যুৎ না থাকায় সেই রাতটা আরও দীর্ঘ মনে হচ্ছিল। মোমবাতির কম্পমান আলোয় সুমনা দেবীর মুখটা অর্ণবের চোখে আরও নরম, আরও আকর্ষক লাগছিল। তারা দুজনে বসার ঘরের সোফায় বসেছিল। বাইরে বৃষ্টির শব্দ আরও জোরে হয়ে উঠেছিল। সুমনা দেবী একটা হালকা চাদর গায়ে জড়িয়ে নিয়েছিলেন। অর্ণব তার পাশে বসে মোমবাতিটা সামনে রেখেছিল। তাদের মধ্যে দূরত্ব খুব কম, কিন্তু এখনও কোনো স্পর্শ নয়। শুধু উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। মা, ঠান্ডা লাগছে না তো? অর্ণব জিজ্ঞাসা করল। তার গলায় চিন্তার সুর। সুমনা দেবী মাথা নাড়লেন। না রে, ঠিক আছে। তুইও সাবধানে বস। কি তার চোখ অর্ণবের মুখের উপর ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। মোমবাতির আলোয় তার চোয়ালের রেখা, তার ঠোঁটের হালকা নড়াচড়া সবকিছু তাকে টানছিল। তিনি নিজের মনকে সামলাতে চাইছিলেন, কিন্তু রাতের এই নীরবতা যেন সবকিছু বড় করে তুলছিল। তার হৃদয়ের স্পন্দন তিনি নিজেই শুনতে পাচ্ছিলেন। অর্ণব চুপ করেছিল। তার চোখ মায়ের দিকে। সুমনা দেবীর চুলের কয়েকটা রেশ কপালে পড়েছিল। শাড়ির আঁচলটা সামান্য সরে গিয়েছিল। সে চোখ সরিয়ে নিল, কিন্তু মন সরছিল না। তার মনে হচ্ছিল মা যেন তার জগতের সবকিছু। একটা নিষিদ্ধ আকাঙ্ক্ষা তার ভিতরে জেগে উঠছিল। সে ভাবছিল যদি সে মায়ের কাছে আরও কাছে যেতে পারত। শুধু কথা বলে, শুধু কাছে থেকে। কিন্তু সে জানত এটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবু থামাতে পারছিল না। ঘণ্টাখানেক কেটে গেল। বৃষ্টি একটু কমল। বিদ্যুৎও এসে গেল। আলো জ্বলে উঠতেই দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। কিন্তু সেই স্বস্তির মধ্যেও একটা অস্বস্তি ছিল। সুমনা দেবী উঠে পড়লেন। চল, ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠতে হবে গু। অর্ণব উঠল। সিঁড়ির কাছে দাঁড়িয়ে তারা আবার একবার চোখাচোখি করল। সেই চোখে অনেক কথা ছিল যা বলা যাচ্ছিল না। সুমনা দেবী তার ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। বিছানায় শুয়ে তিনি অনেকক্ষণ ছটফট করলেন। তার ছেলের কাছাকাছি থাকার সেই অনুভূতি তার শরীরে একটা অজানা শিহরণ তুলছিল। তিনি চাদরের নিচে শরীরটা কুঁকড়ে নিলেন। একা ঘরে তার মনে নিষিদ্ধ চিন্তার ঢেউ উঠছিল। অর্ণবের শরীরের কথা, তার উষ্ণতার কথা। তিনি চোখ বন্ধ করে ফেললেন, কিন্তু ঘুম আসছিল না। পরদিন সকালে অর্ণব অফিস যাওয়ার আগে মায়ের সাথে ব্রেকফাস্ট করল। টেবিলে বসে তারা কথা বলছিল। সুমনা দেবী তার ছেলের জন্য খাবার সাজিয়ে দিচ্ছিলেন। তার হাতের নড়াচড়া দেখতে দেখতে অর্ণবের মনটা ভরে যাচ্ছিল। মা, তুমি কখনো নিজের জন্য সময় নাও না। সবসময় আমার জন্য। সুমনা দেবী হাসলেন। তোর জন্যই তো আমার সব। কিন্তু সেই হাসির আড়ালে একটা গভীর আকাঙ্ক্ষা লুকিয়েছিল। অর্ণব চলে যাওয়ার পর তিনি একা ঘরে বসে রইলেন। তার মনে হচ্ছিল ছেলে চলে গেলে বাড়িটা খালি হয়ে যায়। সে খালি জায়গাটা পূরণ করার জন্য যেন তার ছেলের উপস্থিতি দরকার। দুপুরে তিনি অর্ণবের ঘরে গেলেন। তার জামাকাপড় গোছাতে গিয়ে একটা পুরনো শার্ট হাতে নিলেন। সেই শার্টে অর্ণবের গন্ধ লেগেছিল। তিনি সেটা নাকে লাগিয়ে শুকলেন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। তার শরীরে একটা কাঁপন অনুভব হল। কি করছি আমি? তিনি শার্টটা রেখে দিলেন। কিন্তু মন থেকে সেই গন্ধটা মুছে যাচ্ছিল না। সারাদিন তিনি অস্থির হয়ে রইলেন। সন্ধ্যায় অর্ণব ফিরল। তার হাতে কিছু ফল। মা, তোমার জন্য আনলাম। কি? সুমনা দেবী খুশি হয়ে সেগুলো নিলেন। তারা রান্নাঘরে একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। অর্ণব মায়ের পাশে দাঁড়িয়ে ফল কাটছিল। তাদের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছিল। সুমনা দেবী সরে যেতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না। সেই কাছাকাছি হওয়ার অনুভূতি তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দিচ্ছিল। রাতে খাওয়ার পর তারা ছাদে উঠল। আকাশ পরিষ্কার। তারা পাশাপাশি বসেছিল। অর্ণব বলল, মা, তোমার সাথে এভাবে সময় কাটাতে ভালো লাগে কি? সুমনা দেবী তার দিকে তাকালেন। আমারও। তুই না থাকলে আমি কি করতাম জানি না। কি তাদের কথায় একটা গভীর আবেগ মিশেছিল। চোখাচোখি হলে সেই আবেগ আরও তীব্র হয়ে উঠছিল। সুমনা দেবীর মনে হচ্ছিল তার ছেলের চোখে তিনি নিজেকে হারিয়ে ফেলছেন। অর্ণবেরও একই অবস্থা। তার হাতটা অজান্তেই মায়ের দিকে সামান্য এগিয়েছিল, কিন্তু সে থেমে গেল। ঘরে ফিরে সুমনা দেবী একা শুয়ে পড়লেন।
রাতের নীরবতায় তার মনে অর্ণবের স্পর্শের ইচ্ছা জেগে উঠছিল। সে ইচ্ছাটা নিষিদ্ধ জেনেও তিনি থামাতে পারছিলেন না। তার শরীর অজানা শিহরণে ভরে উঠছিল। তিনি চাদর চেপে ধরে পাশ ফিরলেন। অর্ণব, আমার ছেলে কি মনে মনে বললেন। কিন্তু সেই উছেলে কি শব্দটার সাথে এখন অন্য একটা অনুভূতি জড়িয়ে যাচ্ছিল। অর্ণব তার ঘরে শুয়ে মায়ের কথা ভাবছিল। তার নরম কণ্ঠস্বর, তার চোখের দৃষ্টি। সে কল্পনা করছিল মা যদি তার কাছে শুয়ে থাকত। শুধু কাছে, শুধু উষ্ণতা ভাগ করে। সেই কল্পনায় তার শরীর কেঁপে উঠল। রাতের অন্ধকারে তার হাত অজান্তেই একটা দিকে এগোচ্ছিল। সে নিজেকে সামলাল। কিন্তু আকর্ষণটা দিন দিন তীব্র হয়ে উঠছিল। পরের দিনগুলোতে এই অবস্থা আরও বেড়ে গেল। একদিন অর্ণব অফিস থেকে ফিরে দেখল মা অসুস্থ। সুমনা দেবী জ্বরে শুয়েছিলেন। অর্ণব তার কপালে হাত দিতে গিয়েও থেমে গেল। মা, ওষুধ খেয়েছ? তার গলায় চিন্তা। সুমনা দেবী তার দিকে তাকিয়ে হাসলেন। তুই এসে গেছিস, এখন ঠিক হয়ে যাবু। অর্ণব তার পাশে বসে রইল। তারা কথা বলছিল। সুমনা দেবীর শরীর দুর্বল, কিন্তু অর্ণবের কাছে থাকলে তিনি শক্তি পাচ্ছিলেন। সেই মুহূর্তে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা অনুভূত হচ্ছিল। শুধু কথায়, শুধু উপস্থিতিতে। অর্ণব মায়ের জন্য ঝোল বানিয়ে আনল। সুমনা দেবী খেতে খেতে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কৃতজ্ঞতার সাথে আরও কিছু মিশেছিল। রাত বাড়লে অর্ণব মায়ের ঘরে এসে বসল। মা, আমি এখানে থাকি। যদি কিছু লাগে কি? সুমনা দেবী সম্মতি দিলেন। তারা দুজনে ঘরে। দূরত্ব এখনও আছে, কিন্তু কাছাকাছি। রাতের নীরবতায় তাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ মিশে যাচ্ছিল। সুমনা দেবী চোখ বন্ধ করে শুয়েছিলেন। অর্ণব চেয়ারে বসে তাকে দেখছিল। তার মনে একটা প্রবল ইচ্ছা জাগছিল মায়ের কাছে যাওয়ার। কিন্তু সে নিজেকে আটকে রাখল। সেই রাতে সুমনা দেবীর জ্বর কমল। কিন্তু তার মনের আগুন বাড়ছিল। ছেলের উপস্থিতি তাকে অস্থির করছিল। তিনি ভাবছিলেন এই নিষিদ্ধ আকর্ষণ কতদূর নিয়ে যাবে তাদের। অর্ণবও একই চিন্তায় পড়েছিল। তাদের সম্পর্ক জটিল হয়ে উঠছিল ধীরে ধীরে। গোপন আকাঙ্ক্ষা তাদের দুজনকেই গ্রাস করছিল। একাকিত্বের মাঝে তারা নিজেদের ইচ্ছার কাছে আরও কাছে চলে আসছিল। চোখের ভাষায়, চিন্তার ঢেউয়ে। এখনও শুধু শুরু। কিন্তু আগুন জ্বলছিল।